জয় বাবা মহাদেব, জয় মা। আজকে আমি শাবরতন্ত্র নিয়ে কিছু আলোচনা করব। মানুষের এই শাবরতন্ত্র নিয়ে না খুব মিসকনসেপশন আছে, সেই জন্যই আজকে এই ভিডিওটা করলাম। এই ব্যাপারটা হলো শাবরতন্ত্রটাকে আমাদের ভালো করে জানতে হবে যে শাবরতন্ত্র কী এবং কোথার থেকে শাবরতন্ত্র এসেছে। তো এক সময় তন্ত্র এতটাই শক্তিশালী যে একসময় দেবাসুর সংগ্রাম যখন হতো, যখন দেব দেবতা এবং অসুরদের যুদ্ধ হতো, অসুররা তন্ত্র বলে অনেক সময় দেবতাদের হারিয়ে দিত এবং অনেক অসাধ্য সাধন করে দিত। যেরকম কিছু তন্ত্র, যেরকম আপনি হয়তো নামও শুনে থাকবেন আপনারা, মায়াজাল, এরকম বিভিন্ন তন্ত্রের দ্বারা মায়াজাল, ইন্দ্রজাল, এইসবের দ্বারা দেবতাদের অকেজ করে দিত এবং যুদ্ধে জয়ী হতো। কারণ শুক্রাচার্য তো ছিলেন বিশাল তন্ত্র সাধক এবং এইসব ব্যাপারে তখন ভীষণ ঝামেলা হলো এবং বাবা মহাদেব দেখলেন যে তন্ত্র যদি এরকম ওপেন থাকে এবং তন্ত্র যদি সবাই করতে পারে, তাহলে সমস্যাটা দেখা যাবে কি, যে মানুষ অসৎ লোক তন্ত্রের সাহায্যে অনেক অসাধ্য সাধন করে। তো মহাদেব কি করলেন, মহাদেব তখন তন্ত্রের কিলক প্রদান করলেন তন্ত্রে। তো কিলকটা কি? কিলকটা হলো তন্ত্র তন্ত্রে যদি কোনো কর্ম করতে হয় সেটাই কিলক প্রদান করা আছে সব মন্ত্রে। তো মানে একটা তালা মতো দেওয়া আছে, সেই তালাটাকে না খুলতে পারলে সঠিক গুরুর দ্বারা, এবং সেই তালা খোলা ভীষণই কঠিন, যদি না খোলা যায় তো কর্ম হবে না, উল্টো হিতে বিপরীত হবে। তো তখন মা মহামায়া, মা পার্বতী বাবাকে জিজ্ঞেস করলেন যে আপনি যে সবকিছু বন্ধ করে দিলেন, তো কি করে এবার মনুষ্য নিজের উন্নতি করবে কিংবা নিজের সমস্যার সমাধান করবে? তখন মহাদেব একটা পদ্ধতি দিলেন, যেটা হলো শাবরতন্ত্র। মহাদেব মা পার্বতীকে শাবরতন্ত্র বোঝালেন যে শাবরতন্ত্রের আমি সৃষ্টি করছি, যেই তন্ত্রের দ্বারা মানুষ নিজের মঙ্গল করতে হবে এবং শাবরতন্ত্রের কোনো বাধা নেই, কোনো বন্ধন নেই। সঠিক গুরুর দ্বারা সঠিকভাবে সাধনা করলেই সিদ্ধি লাভ হয়ে যাবে এবং মন্ত্র সিদ্ধ হয়ে যাবে এবং সেই মন্ত্র কাজ করবে। তো শাবর মন্ত্র এইভাবে। তো শাবর মন্ত্র এবং যেটা অথেন্টিক বলুন বা সনাতন সংস্কৃতির যে তন্ত্র, তার সাথে তফাৎটা মেনলি যেটা হলো, শাবর মন্ত্র লোকাল ল্যাঙ্গুয়েজে হয় এবং আপনার সংস্কৃত মন্ত্রের ইউজটা এখানে কম। কিন্তু যেটা সনাতন ধর্মের অথেন্টিক তন্ত্র, যেটা যদি বলেন আগম নিগমের তন্ত্র, যেটা অরিজিনালি, সেটা কিন্তু চলে পুরোপুরি সংস্কৃতের উপর। এবং শাবর তন্ত্রে অনেক লোকাল দেবী আছে, মানে গ্রাম দেবী দেবতা আছে, লৌকিক দেবী দেবতা আছে, যেটা এমনি তন্ত্রে কিন্তু সেরকম অর্থে নেই। এমনি তন্ত্র কিন্তু দশ মহাবিদ্যা, ভৈরবাদী, বিভিন্ন যেসব মানে শাস্ত্র নির্দেশিত যে দেবদেবী আছে তাদেরকে নিয়ে ডিল করে। তো যেরকম আপনাকে বলছি, আমি এরকম থাকি হলো দক্ষিণ 24 পরগনা শুরু দিকে। তো এই দিকে যত আপনি এই দিক থেকে সুন্দরবনের দিকে যাবেন, দেখবেন এখানে দক্ষিণেশ্বর বা দক্ষিণ রায়, যে হলো অ্যাকচুয়ালি ব্যাঘ্র দেবতা, মানে বাঘের দেবতা, বনবিবি এবং এইসব দেবীদের খুব চল আছে এইদিকে। তো সুতরাং এখানে তন্ত্রক্রিয়া, বনবিবি এইসব দিয়ে হয়, এনাদের দিয়ে বনবিবি, এনাদের দিয়ে তন্ত্রক্রিয়া এখানে চলে। তো তো এইভাবে এদের উপরেই মেনলি মন্ত্রগুলো দেওয়া আছে এবং ছড়ার মতো হয় এখানে মন্ত্রগুলো। এবং আমি নিজে শাবর মন্ত্রের সাধক, আমার গুরুর দ্বারা আমি শাবর বিদ্যা পেয়েছি। শাবর বিদ্যা কিন্তু খুব তাড়াতাড়ি কাজ করে, যদি সঠিকভাবে করা যায় তো শাবর বিদ্যা খুব তাড়াতাড়ি কাজ করবে। কিন্তু কাজ করার অর্থ মানে তো এটা না যে অসাধ্য সাধন হয়ে যাবে, কারণ লোকে ভাবে যে বশ করে পৃথিবী জয় করা যায়, কিন্তু সেটা আদৌ সত্যি নয়। কারণ যদি সেরকমভাবেই বশ করা যেত, তাহলে এতদিনে নিশ্চয়ই লোক ক্যাটরিনা কাইফ কিংবা শাহরুখ খানকে বশ করে বিয়ে করে নিত। তো সবই কাজ করে, কিন্তু কাজ করারও কিছু ক্লজ আছে।
তো সাবর বিদ্যা বিশেষ তিথিতে, যেরকম দোল পূর্ণিমার আগে যে 3 দিন হয়, কালী পুজোর রাত, জন্মাষ্টমীর রাত, দোল পূর্ণিমার রাত, এরকম কিছু বিশেষ তিথিতে সাবর মন্ত্র সিদ্ধি হয় এবং গুরু বলে দেয় কিভাবে সাবর মন্ত্র সিদ্ধি করতে হয়। আর সাবর মন্ত্র জানতে গেলে আগে জানতে হবে গাছ, যেটা গুরু একমাত্র শেখাতে পারবে, যে গাছ কিভাবে, কোন গাছে কি কাজ হয়, কোন গাছের কি ফল, কোন গাছ কোথায় দিলে কোন কাজ হবে, এইভাবে সাবর বিদ্যা চলে। আমি নিজেও সাবর বিদ্যা করি, আমার নিজের মন্দিরেও মা বড় বিবি রয়েছে। তো সাবর বিদ্যা বেসিক্যালি লোকাল দেবদেবী, যেরকম মা মনসা, মা বড় বিবি, দক্ষিণ রায়, বাবা পঞ্চানন বলো, মা কালী, কিংবা বসন্তরাজ, এরকম দেবদেবীদের চারিপাশে সাবর বিদ্যাটা বেশি ঘোরে। দশমহাবিদ্যাও আছে সাবর বিদ্যা, নেই তা না। এবং সাবর বিদ্যারও এক দেবী আছে, সে আর অন্য কেউ নয়, মা কামরূপিণী কামাখ্যা। এই সাবর বিদ্যার দেবী কামাখ্যাই সাবর বিদ্যার দেবী। কারণ যদি ভাবা যায় তো সাবর বিদ্যার মেন যদি বলা যায়, বা সাবর বিদ্যা টোনাটোটকার মেন আত্মুর ঘর কিন্তু মায়ং, যেটা কিন্তু আসাম, মায়ং দেশ, এটা কিন্তু আসামের সেই জন্য ওখানকার মেন মার মন্ত্র ছাড়া তো কোনো বিদ্যাই চলে না। বেসিক্যালি মা কামরূপিণী কামাখ্যা ছাড়া কোনো বিদ্যাই চলে না, সাবর বিদ্যাও মা কামাখ্যা ছাড়া চলে না। ম্যাক্সিমাম সাবর মন্ত্র মা কামাখ্যারই আশেপাশে ঘোরে, মানে মা কামাখ্যার নাম তো নেবেই, কারণ আর কামাখ্যার নাম এমনই যে, মায়ের নাম এমনই যে মার নামে সবকিছু হয়। তো এই ব্যাপার সাবর বিদ্যা, এটাই সাবরকে নিয়ে অনেকে অনেক কিছু বলে, অনেকে অনেক কিছু ঘাটে, কিন্তু প্র্যাকটিক্যালি সাবর বিদ্যা এটাই। সাবর বিদ্যা ফলানো সোজা বলছে, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। গুরু ধরে নির্দেশিত মার্গে সাধনা যদি না হয়, সাবর বিদ্যাও বিপজ্জন হয়ে যাবে। সাবর বিদ্যা দিয়েও মানুষ মেরে ফেলা যাবে, সাবর বিদ্যা দিয়েও বশীকরণ করা যায়, সাবর বিদ্যা দিয়েও উচ্চারণ করা যায়, সাবর বিদ্যা দিয়ে সব রকম সৎকর্ম হয়। কিন্তু গুরু নির্দেশিত, গুরুর দ্বারা না, গুরু যদি না শেখায়, তাহলে কিন্তু সাবর বিদ্যা চালানো যাবে না। তো আজকে এখান অব্দি রাখি। এই হলো সাবর বিদ্যা কিভাবে সৃষ্টি হলো এবং সাবর বিদ্যার সত্য, মানে সাবর বিদ্যা কি অ্যাকচুয়ালি, সেটাই বলার চেষ্টা করলাম। নমস্কার সবাইকে।